সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ দখলে নেওয়া যাবে না, তেহরানের নিয়ন্ত্রণে থাকবে জলপথ। ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না, সাফ জবাব ট্রাম্পের। গাজা ইয়েলো লাইনে ইসরায়েলি বাহিনীর সহিংসতা, 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। ধ্বংসস্তূপ থেকে পাওয়া গেল 21 জনের মরদেহ। সরঞ্জাম সংকটে ব্যাহত উদ্ধার কাজ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আক্রমণে 11 জনের প্রাণহানি। হিজবুল্লাহর হামলায় 3 দখলদার সেনা আহত হওয়ার পাল্টা অভিযান, দাবি তেল আবিবের। রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা। ফ্লেমিঙ্গো মিসাইল ব্যবহার করে অভিযান, দাবি জেলেনস্কির। পাল্টা আক্রমণে কয়েকজন হতাহত। এবং দাবানল নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা ক্রোয়েশিয়ার। সরিয়ে নেওয়া হয়েছে 1200-র বেশি মানুষ। বেলজিয়ামে পড়ছে শত শত হেক্টর বনভূমি। স্পেন, ফ্রান্সেও উদ্বেগ বাড়াচ্ছে আগুন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে এই জলপথ। এদিকে জ্বালানির দাম বাড়লেও ইরানে আগ্রাসনের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েন করেছে ওয়াশিংটন। সম্প্রতি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তার দাবি, সামাজিক মাধ্যমে দেয়া পোস্ট, বিমানবাহী রণতরী কিংবা কোনো আদেশ দিয়ে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়। ইরানের নিয়ন্ত্রণে এই জলপথ খোলা ও বন্ধ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালীর বর্তমান অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, ইরানে হামলা শুরুর আগ পর্যন্ত এই জলপথে কোনো সমস্যা ছিল না। একই সুরে কথা বলে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, মার্কিন অবরোধে ইরানের বন্দর ও তেল রফতানি কার্যত আটকে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে। আর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান প্রদান করলেও তা সরাসরি আলোচনা নয়। ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের কারণে মার্কিন নাগরিকদের ওপর পড়া আর্থিক চাপ ও জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়কে সামান্য বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ চালানোর জন্য তিনি কখনোই ক্ষমা চাইবেন না। এদিকে যুদ্ধের সময় নিখোঁজ 3 ইরানি পাইলটকে কাতার জীবিত আটক করেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধানের চিঠি অনুযায়ী মার্চে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার মিশনে যাওয়া 2টি Su-24 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তাদের আটক করা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগরে ইউএসএস জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরী মোতায়েনের ছবি প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড। এর আগে দীর্ঘ সময় ধরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা। জেরুজালেম পোস্টের দাবি, প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে নিজেদের সামরিক সক্ষমতা পূরণ করছে তেহরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়নও বলছে, ইরানের পুনর্গঠনের গতি পূর্বাভাসের তুলনায় বেশি। তবে ইরানের সামরিক সক্ষমতা কতটা পুনরুদ্ধার হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। হামলা বন্ধ হলেও থামেনি ইরানের সামরিক প্রস্তুতি। দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দ্রুত পুনর্গঠনের ঘটনায় বিস্মিত ইসরায়েল। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সংবাদ মাধ্যমটির দাবি, যুদ্ধের মূল পর্ব দ্রুত শেষ হওয়ার পর দ্রুত নিজেদের সামরিক অস্ত্রভান্ডার পূরণ করেছে তেহরান। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের গতি নিয়ে শঙ্কিত ইসরায়েল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সময় ইরানের কাছে প্রায় 1300 ক্ষেপণাস্ত্র ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে সেই সংখ্যা বেড়ে প্রায় 2500-তে পৌঁছায়। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যমটির দাবি, নতুন অস্ত্র উৎপাদনের গতি প্রত্যাশার চেয়ে দ্রুত এগোচ্ছে।
একই ধরনের চিত্র উঠে এসেছে মার্কিন গোয়েন্দা মূল্যায়নেও। 4 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN জানায়, সামরিক সক্ষমতা পুনর্গঠনে তাদের পূর্বাভাস দেয়া সময়সীমা চেয়েও ইরান দ্রুত এগিয়ে যাচ্ছে। এর আগে এক মার্কিন কর্মকর্তা ইরান 6 মাসের মধ্যে অর্থাৎ নভেম্বর নাগাদ ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরিয়ে আনতে পারে বলে আভাস দিয়েছিলেন। গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র পুনর্গঠনের প্রয়োজনীয় উপাদান চীন থেকে সরবরাহ অব্যাহত রয়েছে। একই সময়ে যুদ্ধের কারণে দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মার্কিন মজুদ দ্রুত কমে যাওয়া নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে ইরানের সামরিক সক্ষমতা আগের অবস্থায় ফিরেছে এমন দাবি সরাসরি স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জেরুজালেম পোস্টকে IDF জানিয়েছে, যুদ্ধের সময় দেশটির বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যে কারণে ইসলামী প্রজাতন্ত্রে আগের মতো একই মাত্রা ও গতিতে সেগুলো পুনর্গঠন করা কঠিন হয়ে পড়বে। তেহরানের সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার কথাও জানিয়েছে বাহিনীটি। নাসরিন রুমি, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান সহ 13টি দেশ। সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। তবে হুতিদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালানোর ঘোষণা না থাকায় জোট সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। যদি অনেকে বলছেন গোষ্ঠীটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হলে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা বজায় রাখতে 13টি দেশকে সাথে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত এই জোটের মূল লক্ষ্য নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং বাণিজ্যিক জাহাজে হামলা প্রতিরোধ করা। রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে, জোটে যুক্ত হওয়ার জন্য আরও কয়েকটি দেশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নৌ নিরাপত্তা নিশ্চিতে জোটভুক্ত দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন গঠিত এই সামরিক জোটের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল শেহরিকে। জোটের লক্ষ্য ও কাঠামোর সাথে একমত হওয়া যে কোনো দেশের জন্যই এই জোটের দ্বার উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, হুতিদের আগ্রাসন প্রতিরোধ এবং লোহিত সাগরের সংকটকে কেবল নিজস্ব সমস্যা হিসেবে না দেখে বৈশ্বিক সমস্যা হিসেবে তুলে ধরতেই আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সাম্প্রতিক সময়ে সৌদি পতাকাবাহী জাহাজে বারবার হামলার ঘটনা এবং কৌশলগত রুটগুলো বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় এই পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রাথমিকভাবে এটি একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবে শুরু হলেও পরবর্তীতে হুতিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হলে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। রাজনৈতিক ঘোষণার বাইরে গিয়ে বাস্তব ক্ষেত্রে এই জোট কতটা দৃশ্যমান ও কার্যকর প্রভাব ফেলতে পারবে তার ওপরই নির্ভর করছে লোহিত সাগর অঞ্চলে বাণিজ্য ও নিরাপত্তার ভবিষ্যৎ। কাকুলি আখতার, সময় সংবাদ। গাজায় তথাকথিত ইয়েলো লাইনের কাছে 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। উপত্যকায় 2 ভবনের ধ্বংসস্তূপ থেকে 21 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস মিলেছে। গাজার নতুন রাজনৈতিক প্রধান বেছে নিতে আগামী সপ্তাহে অভ্যন্তরীণ নির্বাচন করবে সংগঠনটি। যুদ্ধের আগুন থেকে কোনোভাবে রেহাই পাচ্ছে না গাজা উপত্যকা। স্থানীয় সময় শনিবার দের আল বালা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। একই দিনে রাফা ও গাজা সিটির বিভিন্ন এলাকায় ভবন ধ্বংস এবং গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। উপত্যকায় দখলদার বাহিনীর একটি ট্যাঙ্কে বিস্ফোরক দিয়ে হামলার ঘটনাও ঘটেছে। কথিত ইয়েলো লাইনের কাছে গিবাদি ব্রিগেডের ট্যাঙ্কে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে হতাহত না হলেও কয়েকজনকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে গাজা সিভিল ডিফেন্সের অভিযানও চলছে। শনিবার 2টি ধ্বংস হওয়া বাড়ির নিচ থেকে 21 ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়। আরও একটি বাড়ির নিচে প্রায় 40 জনের মরদেহ থাকার কথা জানিয়েছে সংস্থাটি। ভারী যন্ত্রপাতি, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।
এদিকে গাজার 34টি অক্সিজেন স্টেশনের মধ্যে 22টি এখন পুরোপুরি অচল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চালু থাকা 12টি স্টেশন অত্যন্ত জটিল প্রযুক্তিগত ও যান্ত্রিক পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে অক্সিজেন সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। সিলিন্ডার ভরার কাজে ব্যবহৃত 30টি যন্ত্রের মাত্র 4টি এখন সচল। হাসপাতাল ও বাড়িতে রোগীদের অক্সিজেন সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তাদের। অন্যদিকে হামাসের গাজা ব্যুরোর প্রধান নির্বাচনে আলী আল আমুদির নামই সবচেয়ে জোরালোভাবে সামনে এসেছে। হামাস ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও যুদ্ধ শুরুর পর আমুদি সংগঠনটির রাজনৈতিক তৎপরতা জোরদারের পক্ষে অবস্থান নিয়েছেন। হামাসের গাজা, পশ্চিম তীর ও প্রবাসী সদস্যদের জন্য আলাদা নেতৃত্ব কাঠামো রয়েছে। গত জুলাইয়ে খলিল আল হাইয়া হামাসের সামগ্রিক রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। এরপরই গাজা ব্যুরোর নতুন প্রধান বেছে নিতে এই নির্বাচন হতে যাচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলে ভয়াবহ বিমান হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 19 জন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের 3 সেনা গুরুতর আহত হওয়ার জবাবে এই অভিযান চালানো হয়। দখলদার বাহিনীর হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। জুনের যুদ্ধবিরতির পর সবচেয়ে বিধ্বংসী ইসরায়েলি হামলার সাক্ষী হয়েছে লেবানন। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলা জোরদার করে ইসরায়েল। শনিবার ভোরে নাবাতিয়ে জেলার আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে বিমান হামলা চালানো হয়। এতে বাড়িটি পুরোপুরি ধসে পড়ে। ঘটনাস্থলে বেশ কয়েকজন নিহত হন। পরে দের আল জাহরানি এলাকায় আরও এক দফা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। তবে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের কয়েকজন সেনা গুরুতর আহত হওয়ার পর পাল্টা অভিযান চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে আলী আল তাহের এলাকায় হামলার নির্দেশ দেয়া হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের ব্যাটালিয়ন কমান্ডার আলী সামির আল হাজ হাসানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তার পরিবারের সদস্যরা সামরিক স্থাপনায় উপস্থিত ছিলেন এবং তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছে তেল আবিব। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তাদের অভিযোগ, আনসারের নিহতরা কোনো সামরিক অবকাঠামোর অংশ ছিলেন না। লেবাননের প্রেসিডেন্ট বলেছেন, হামলা ও যুদ্ধবিরতি কাঠামোর বারবার লঙ্ঘন আসন্ন আলোচনার জন্য একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। অন্যদিকে হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতি কাঠামোকে অকার্যকর করে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা। হিজবুল্লাহ সরাসরি আলোচনায় অংশ না নিলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অত্যাধুনিক FP5 ফ্লেমিঙ্গো ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ রুশ বিমান ঘাঁটিতেও হামলার কথা জানায়। পাল্টা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনে মার্কিন অস্ত্র পাঠানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চেয়েছে ক্রেমলিন। দিন দিন আরও জটিল হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমীকরণ। স্থানীয় সময় শনিবার রাশিয়ার সামারা অঞ্চলের একটি শিল্প স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলার লক্ষ্য ছিল প্রোগ্রেস সেন্টার। এটি মূলত রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের অন্যতম প্রধান স্থাপনা এবং সামরিক মহাকাশ ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত। তিনি দাবি করেন, নিজেদের তৈরি ফ্লামিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্ত থেকে প্রায় 900 কিলোমিটার দূরের এই স্থাপনায় আঘাত হানা হয়েছে। প্রায় 700 কিলোমিটার দূরের সাভাসলেইকা বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে কিয়েভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 19টি অঞ্চল, কৃষ্ণ সাগর ও আজভ সাগর এবং ক্রিমিয়া জুড়ে 598টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সামারা অঞ্চলের শিল্প স্থাপনায় ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। মস্কো অঞ্চলের সাতুরায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের মারহানেতেস শহরে একটি আবাসিক ভবনে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জাপোরিঝিয়ায় রুশ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। ওডেসা অঞ্চলে একটি জুতার কারখানার গুদাম ও ক্যান্টিনে হামলার পর আগুন ধরে যায়। উত্তেজনার মধ্যে ইউক্রেনের সম্ভাব্য বড় আকারের মার্কিন অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে মস্কো। তুরস্কে থাকা মার্কিন অস্ত্রের একটি বড় মজুদ কিয়েভে পাঠানোর সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এমন কোনো অস্ত্র হস্তান্তর হলে দুই দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের গুরুতর ক্ষতি হতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
রাশিয়ার হুমকি মোকাবেলায় সামরিক শক্তি প্রদর্শন করেছে পোল্যান্ড। সশস্ত্র বাহিনী দিবসের রাজধানী ও বাল্টিক উপকূলে আয়োজন করা হয় বিশাল সামরিক ও নৌ কুচকাওয়াজের। আকাশে উড়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান। সড়কে প্রদর্শিত হয়েছে আব্রাহাম ট্যাঙ্ক, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সাজোয়া যান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্থানীয় সময় শনিবার সামরিক শক্তির বড় প্রদর্শন করেছে পোল্যান্ড। রাজধানী ওয়ারশোতে প্রায় 2000 সেনা অংশ নেন সামরিক কুচকাওয়াজে। তাদের সঙ্গে ছিলেন ন্যাটোর মিত্র দেশগুলোর সেনারাও। আকাশে প্রায় 60টি সামরিক বিমান উড়েছে। F-16 ও F-35 যুদ্ধবিমানের পাশাপাশি প্রদর্শনীতে ছিল AH-64 অ্যাপাচি হেলিকপ্টারও। স্থলপথের কুচকাওয়াজে উঠে আসে পোল্যান্ডের সামরিক আধুনিকায়নের চিত্র। প্রদর্শিত হয় আব্রামস লেপার্ড ও K2 ট্যাঙ্ক, বোরসুক ও রোসোমাক সাজোয়া যান এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছিল রকেট লঞ্চার, নৌমাইন এবং বিভিন্ন ধরনের সামরিক ড্রোনও। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ ন্যাটো মিত্রদের সেনাদের অংশগ্রহণে কুচকাওয়াজে জোটের সামরিক সংহতির বার্তা উঠে আসে। একই সময় বাল্টিক সাগরের গদিনিয়া উপকূলে আয়োজন করা হয় পৃথক নৌ কুচকাওয়াজ। এতে অংশ নেয় প্রায় 20টি যুদ্ধজাহাজ ও নৌযান। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, এই স্থল ও নৌ কুচকাওয়াজ প্রতিবেশী, মিত্র ও শত্রু সবার জন্য একটি খোলা বার্তা। তার ভাষায়, পোল্যান্ড নিরাপদ রাখতে দেশটি কঠোর পরিশ্রম করছে এবং তারা ভালোভাবে প্রস্তুত। 1920 সালের ওয়ারশো যুদ্ধের 106তম বার্ষিকীও পালিত হচ্ছে এবারের আয়োজনে। ওই যুদ্ধে সোভিয়েত রেড আর্মির অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছিল পোল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পূর্ব ইউরোপে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় সামরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছে ওয়ারশো। 2026 সালে প্রতিরক্ষায় জিডিপির 4.8% ব্যয়ের পরিকল্পনা রয়েছে পোল্যান্ডের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আর থাকছে। স্পেনের ছিটমহল সেউদায় ফের অবৈধ অভিবাসীর ঢল নামার শঙ্কা। মরক্কো সীমান্তে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন, চলছে তল্লাশি। দাবানল মোকাবেলায় হিমশিম খাচ্ছে ইউরোপ। ক্রোয়েশিয়ার বেড়েই চলেছে প্রাণহানি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে হাজারের বেশি বাসিন্দা ও পর্যটককে। বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়েছে 1600 হেক্টর বনভূমি। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিস্থিতি উদ্বেগজনক। স্পেনে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। দাবানলের ভয়াবহতায় পুড়ছে ইউরোপের বিভিন্ন অঞ্চল। ক্রোয়েশিয়ার দালমাতিয়া অঞ্চলে প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া আগুন আছড়ে পড়ে পর্যটন শহর ওমিশে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1200 মানুষকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী ও জরুরি সেবার কর্মীরা। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। লুগলন এলাকার দাবানলে পুড়েছে প্রায় হাজার হাজার হেক্টর এলাকা। সরিয়ে নেওয়া হয়েছে 650 জনকে। আগুন নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া থেকে পাঠানো হয়েছে চিনুক দমকল হেলিকপ্টার ও বেল 412। প্রায় 30 জন কর্মী সহ এই দুটি উড়োজাহাজ সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ফরাসি কর্তৃপক্ষকে সহায়তা করবে। বেলজিয়ামেও ভয়াবহ রেকর্ড করেছে দাবানল। দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হাইফেন্সে আগুনে পুড়েছে প্রায় 1600 হেক্টর এলাকা। এটিই দেশটির ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ বিভিন্ন এলাকার প্রায় শত শত দমকল কর্মী পালাক্রমে কাজ করছেন। পানি ছিটিয়ে আগুনের বিস্তার ঠেকাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর 4টি ফায়ার ইঞ্জিন। স্পেনের হুয়েলভা ও সেভিয়া প্রদেশে ছড়িয়ে পড়া দাবানলে আক্রান্ত হয়েছে 38,000 হেক্টরের বেশি এলাকা। আগুন নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন প্রায় 700 দমকল কর্মী। ইউরোপের বিভিন্ন দেশে চলতি গ্রীষ্মে একের পর এক তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ খরা। বিজ্ঞানীদের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া আরও ঘন ঘন তৈরি হচ্ছে, যা দাবানলকে দ্রুত ছড়িয়ে পড়তে এবং দীর্ঘস্থায়ী হতে সহায়তা করছে। ফ্রান্স, স্পেন ও গ্রিসের পাশাপাশি বলকান অঞ্চলও এবছর একাধিক তাপপ্রবাহের মুখে পড়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের আসামে বন্যার পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদি পশুর সঞ্চয় হারিয়ে বিধ্বস্ত জনপদে ফিরেছেন বাসিন্দারা। বন্যার পানি সরে যাওয়ার পর আসামের শিবসাগর, জোরহাট ও গোলাঘাটে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। অনেক বাড়ির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামলেও কাদা আর আবর্জনায় বসবাস কঠিন হয়ে উঠেছে। প্রতি বর্ষায় ব্রহ্মপুত্র, বরাক সহ বিভিন্ন নদ নদীর পানি উপচে আসামের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দেয়। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যের প্রায় 40% এলাকা বন্যাপ্রবণ।
স্পেনের সেউতা ছিটমহলে আবারও অবৈধ অভিবাসী প্রবেশের ঢল নামতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সীমান্ত পাড়ি দিতে নানান পোস্ট দিচ্ছেন। এর জেরে সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে স্পেন, মরক্কো। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা। অভিবাসীদের ঢল ঠেকাতে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। স্পেনের ছিটমহল সেউতায় সম্প্রতি মরক্কো থেকে অভিবাসন প্রত্যাশীদের ঢল নামে। পরে বেশিরভাগ দেশে ফিরলেও অনেকে রয়ে যান সেখানকার অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। সেউতায় রয়ে যাওয়া এসব অবৈধ অভিবাসীরা এখন চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। অনেকেই ভুগছেন গ্যাস্ট্রোএন্টেরাইটিসে, কারো কারো স্ক্যাবিস ও ইমপেটিগো শনাক্ত হয়েছে। অনেকে খোলা আকাশের নিচে গাদাগাদি করে অবস্থান করায় এবং পর্যাপ্ত বিশুদ্ধ খাবার, পানি, টয়লেট ও গোসলের ব্যবস্থা না থাকায় সংক্রামক রোগ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ডায়রিয়া, বমি ও পেট ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। স্ক্যাবিস ও ইমপেটিগো সংক্রামক রোগ। অভিবাসন প্রত্যাশীদের এই অস্বাস্থ্যকর পরিবেশ শুধু তাদের জন্য নয়, পুরো সেউতার জনস্বাস্থ্যের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর মধ্যেই নতুন করে গণহারে সীমান্ত পাড়ি দিয়ে আবারও সেউতায় ঢুকে পড়ার আহ্বান ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর জেরে ছিটমহলের নিরাপত্তা জোরদার করেছে স্পেন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা। পরিস্থিতি ঘিরে মরক্কোতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের গণপ্রবেশের আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে সীমান্তবর্তী শহর ফন্দেকের দিকে যাওয়া অভিবাসীদের ঠেকাতে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কাকুলি আখতার, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার সরকার। রাখাইন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দেশটি। শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দেয়া তালিকার 8,28,824 রোহিঙ্গার মধ্যে জুলাইয়ের শেষ নাগাদ 4,26,545 জনের তথ্য যাচাই করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 3,08,797 জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে তারা। তবে রাখাইন থেকে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। তাদের দাবি, 2017 সালে সহিংসতার পর 5,40,000-এর বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে, আর 2 লাখের বেশি মানুষ উত্তর রাখাইনে থেকে যায়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দীর্ঘ সংঘাতের পর আফগানিস্তানে নিশ্চিত হয়েছে স্থিতিশীলতা। 5 বছর পূর্তিতে দাবি তালেবান সরকারের নারীর মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে বলছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনায় একাধিক সন্দেহভাজন জড়িত বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে লকডাউন জারি করা হয়েছে। এর আগে মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত 5 জন নিহত হয়। পরে সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার মিসাউকি কাউন্টিতে এই হামলার ঘটনা ঘটে। দেখছেন আন্তর্জাতিক সময়। তুরস্ক, সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে মিশরের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি আল জাজিরাকে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মক্কা চুক্তিকে আরও সম্প্রসারণের জন্য উন্মুক্ত রাখার কথাও জানান তিনি। একই সঙ্গে গাজা, সিরিয়া ও লেবানন ইস্যুতেও তুরস্কের অবস্থান তুলে ধরেছেন এরদোয়ান। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে তুরস্ক তার প্রতিবেশীদের পাশে থাকবে। গাজাকে একা ছেড়ে দেওয়া হবে না বলেও জানান তিনি। সিরিয়ার স্থিতিশীলতা ও কুর্দিদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথাও জানান তুর্কি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান পাওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন এরদোয়ান। ন্যাটো মিত্রদের আনুগত্যের পরীক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির প্রতি সমর্থন আছে কিনা জানতে সামরিক জোটের মিত্রদের প্রশ্নমালা পাঠিয়েছে ওয়াশিংটন, যেখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু এবং মিত্রদের ঘাঁটি ব্যবহারে মার্কিন সেনাদের ওপর বিধিনিষেধের মতো গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান ন্যাটোর অভ্যন্তরীণ ফাটল আরও স্পষ্ট করে তুলছে বলে মত বিশ্লেষকদের।
ন্যাটো সদস্যদের সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত জুড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির সঙ্গে মিত্র দেশগুলো কতটা একাত্মতা প্রকাশ করছে তার উপর ভিত্তি করে বণ্টন করা হবে ওয়াশিংটনের সামরিক সহযোগিতা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে মিত্রদের অবস্থান যাচাই করে সম্প্রতি ন্যাটো সদস্যদের কাছে একটি প্রশ্নমালা পাঠিয়েছে ওয়াশিংটন। প্রশ্নমালায় বিশেষভাবে নজর দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিবেশী অঞ্চলে মার্কিন নীতির প্রতি ন্যাটো মিত্রদের অবস্থান সম্পর্কে। একই সঙ্গে মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহারে মার্কিন বাহিনীর উপর কী ধরনের বিধিনিষেধ রয়েছে তাও জানতে চেয়েছে ওয়াশিংটন। এসব প্রশ্নের উত্তরের ভিত্তিতে ন্যাটো সদস্যদের প্রতি মার্কিন সামরিক সক্ষমতা ও সহযোগিতা বণ্টনের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সামরিক বাজেটের ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। সদস্য দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকলেও প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় করছে না বলে বারবার অভিযোগ তুলেছেন ট্রাম্প। শুধু প্রতিরক্ষা ব্যয় নয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইউরোপীয় মিত্রদের সরাসরি অংশগ্রহণ না নেওয়া এবং যৌথ ঘাঁটি ব্যবহারে বাধা দেওয়ার বিষয়টি নিয়েও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান এবং ক্রমবর্ধমান মতভেদের জেরে ন্যাটোর অভ্যন্তরীণ ফাটলও আরও স্পষ্ট হয়ে উঠছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমিয়ে ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন গড়ে তোলার বিষয়ে জোর দিচ্ছেন ইউরোপীয় নীতি নির্ধারকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। $10 কোটি খরচ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈরী সম্পর্ক মেরামতের চেষ্টা করছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। রিপাবলিকানদের হয়ে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এত বড় অঙ্কের অর্থ খরচের পরিকল্পনা করছেন টেসলা প্রধান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। মে মাসে চীন সফরের সময় এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পকে এ কথা জানান ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পর্ক ফের উষ্ণ হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে অন্তত $10 কোটি খরচের পরিকল্পনা করছেন মাস্ক। এর মধ্য দিয়ে গত বছর প্রকাশ্যে ভেঙে যাওয়া দুই প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত মিলছে। দুই পক্ষের সম্পর্ক মেরামতে প্রায় 1 বছর ধরে নেপথ্যে কাজ হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ, মারে লাগোতে আমন্ত্রণ এবং হোয়াইট হাউসে নৈশভোজের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসও মাস্কের সঙ্গে যোগাযোগ রাখেন। স্পেস এক্সের প্রতিরক্ষা ও নাসার বড় চুক্তির কারণে মাস্ককে উপেক্ষা করা ট্রাম্প প্রশাসনের জন্য কঠিন বলে জানিয়েছে গণমাধ্যমটি। 2024 সালে নির্বাচনে ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থনের পাশাপাশি তার ও অন্যান্য রিপাবলিকান প্রার্থীর পেছনে অন্তত $28 কোটি 80 লাখ ব্যয় করেন ইলন মাস্ক। 2025 সালের মাঝামাঝি ট্রাম্পের বড় কর ও ব্যয় প্যাকেজের তীব্র সমালোচনা করে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়ান মাস্ক। মে মাসে চীন সফরের সময় এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গী হন মাস্ক। সফরে নতুন মার্কিন কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে কথা হয় দুইজনের মধ্যে। ওই সময় মাস্ক রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে অন্তত $10 কোটি দেওয়ার পরিকল্পনার কথা ট্রাম্পকে জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্ক ফের ঘনিষ্ঠ হলেও আগের মতো রাজনৈতিক পরিসরে ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে নানা জল্পনা। মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থেকে সরে আসার পেছনে ভ্যান্সের সঙ্গে সম্পর্ক ধরে রাখার বিষয়টিও ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে এই নতুন সমীকরণ তৈরি হচ্ছে এমন এক সময়ে যখন মধ্যবর্তী নির্বাচনের আগে জনমত জরিপে ডেমোক্রেটরা রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছে। ইরান যুদ্ধ সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতিতে জন অসন্তোষ বাড়ায় প্রেসিডেন্টের জনপ্রিয়তাও প্রায় রেকর্ড নিম্ন পর্যায়ে নেমেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধের অবসান ঘটাতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। স্থানীয় সময় শনিবার জাপানের উপনিবেশিক শাসন থেকে কোরিয়ার মুক্তির বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। দুই কোরিয়ার মধ্যে সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে নেয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, সংঘাত প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কোরীয় উপদ্বীপের বর্তমান যুদ্ধবিরতি ব্যবস্থার পরিবর্তে একটি স্থায়ী শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে লড়াইয়ে নিহত সোভিয়েত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে পিয়ংইয়ংয়ের লিবারেশন টাওয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেখছেন আন্তর্জাতিক সময়।
বাশার আল আসাদের পতনের পর রাশিয়ার সঙ্গে সম্পর্কে ভাটা তো পড়েনি, উল্টো নতুন করে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করছে সিরিয়ার। খাদ্য জ্বালানির বড় অংশের যোগান এখনও দিয়ে যাচ্ছে মস্কো। সামরিক সহযোগিতাও নতুন করে এগিয়ে নিতে চাচ্ছে প্রেসিডেন্ট সারা সরকার। সঙ্গে গৃহযুদ্ধেও বিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় দামেস্ক। আরব বসন্ত ঢেউয়ের প্রভাবে 2011 সালের মার্চে সিরিয়ায় গৃহযুদ্ধের শুরু। আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এই সংকটে প্রাণ হারান হাজার হাজার মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো দেশ। 13 বছর পর 2024 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে অবসান ঘটে সংঘাতের। আসাদের পর ক্ষমতা নিয়ে সিরিয়াকে গড়ে তোলার দায়িত্ব এখন প্রেসিডেন্ট আহমেদ আল শারার কাঁধে। তার নীতি, যে দেশ সহায়তা দিতে পারবে সেই দেশের সঙ্গে সুসম্পর্ক রাখবে দামেস্ক। বাথ পার্টির 6 দশকের শাসনের অবসান ঘটলেও সিরিয়া রাশিয়া সম্পর্কে ভাটা পড়েনি। 18 মাস আলোচনার পর সম্প্রতি তার্তুস ও হামেইমিমে রুশ সামরিক ঘাঁটি নিয়ে নতুন সমঝোতা স্মারকে সম্মত দুই দেশ। একই সময়ে দামেস্কে রুশ সাংস্কৃতিক কেন্দ্র ফের চালুর ঘোষণাও এসেছে। পরিকল্পনা অনুযায়ী সিরিয়ার নিয়ন্ত্রণে থাকবে বেসামরিক অংশ, আর রুশ সিরীয় প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন কেন্দ্রে রূপান্তরিত হবে সামরিক ঘাঁটিগুলো। একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে সিরিয়া। তবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক এড়িয়ে নয়, কারণ সিরিয়ার খাদ্য ও জ্বালানির বড় অংশ আসে রাশিয়া থেকে। 2025-26 মৌসুমে সিরিয়ার আমদানি করা গমের প্রায় 85% যোগান দেয় রাশিয়া। জ্বালানির ক্ষেত্রেও রাশিয়ার উপর নির্ভরশীল সিরিয়া। 2025 সালে সিরিয়ার প্রায় 1,68,00,000 তেল সরবরাহ করেছে পুতিন সরকার। এছাড়া সিরীয় সশস্ত্র বাহিনী পুনর্গঠনেও সহায়তা প্রয়োজন। যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার প্রতিরক্ষা ব্যাপকভাবে পুনর্গঠনের দায়িত্ব নিতে প্রস্তুত কিনা তা এখনও নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে সিরিয়া এখন কোনো একক শক্তির উপর নির্ভর করতে চায় না, বরং পশ্চিমা বিনিয়োগ, উপসাগরীয় অর্থায়ন এবং রাশিয়ার খাদ্য, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা সব মিলিয়েই বহুমুখী পররাষ্ট্রনীতি গড়ে তুলছে দেশটি। শাফিনা সুলতানা, সময় সংবাদ। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় বসার 5 বছর পূর্তিতে কাবুলে বড় আয়োজন করা হয়েছে। শাসক গোষ্ঠীর দাবি, দীর্ঘ সংঘাতের পর দেশে এসেছে স্থিতিশীলতা ও নিরাপত্তা। তবে জাতিসংঘ বলছে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। দেশটিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত প্রায় 24 লাখ মেয়ে। আন্তর্জাতিকভাবে এখনও বিচ্ছিন্ন তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে শুধু রাশিয়া। শনিবার কাবুলের ঐতিহ্যবাহী লয়াজিরগা মিলনায়তনে তালেবানের ক্ষমতা দখলের 5 বছর পূর্তির অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি প্রতিনিধিসহ হাজারো মানুষ অংশ নেন। বক্তব্যে তালেবান নেতারা দীর্ঘ কয়েক দশকের অস্থিরতার পর দেশে স্থিতিশীলতা ও সংঘাতের অবসান হয়েছে বলে দাবি করেন। প্রদেশগুলোতেও তালেবানের পতাকা ও ক্ষমতায় ফেরার প্রশংসাসূচক পোস্টার টাঙানো হয়। 2021 সালের 15ই আগস্ট যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী 2 দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করলে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর নারীদের শিক্ষা ও জনজীবনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা থেকে সরে এসে 6ষ্ঠ শ্রেণীর পর মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয় তালেবান সরকার। এমনকি জিম, পার্ক ও খেলাধুলায়ও নারীদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তালেবান সরকারের দাবি, গত 5 বছরে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও দেশের নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতেও। যদিও জাতিসংঘ বলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়েছে প্রায় 24 লাখ নারী। প্রায় 40টি দেশের সঙ্গে বর্তমানে বাস্তবভিত্তিক সহযোগিতা চলছে এবং এই সম্পর্ক আরও বাড়ানোর চেষ্টা চলছে। আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য প্রয়োজনীয় সব শর্ত আফগানিস্তান পূরণ করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়েরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময়। বাসিন্দাদের প্রত্যাশা, এখন তরুণদের কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দেবে সরকার। আলহামদুলিল্লাহ, গত 5 বছর নিরাপদে কেটেছে। এখন সরকারের কাছে আমাদের প্রত্যাশা তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষায় উৎসাহিত করা। এদিকে তালেবানের দাবির বিপরীতে
আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বিশেষ দূত রিচার্ড বেনেটের মতে, যুদ্ধ শেষ হলেও প্রকৃত শান্তি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। নারীদের অধিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, গুম এবং মত প্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধের ঘটনাও নথিভুক্ত হওয়ার দাবি করেছেন তিনি। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন ওয়েমেন বলছে, বিশ্বের সবচেয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে আফগান নারীদের ওপর। তাদের মতে, শিক্ষা থেকে নারীদের বাদ দেওয়ার প্রভাব শুধু অধিকারেই সীমাবদ্ধ নয়, তৈরি করছে শিক্ষক, চিকিৎসক, নার্স ও ধাত্রী সংকটও, যা দেশের সামাজিক এবং অর্থনৈতিক ভবিষ্যৎকেও ঝুঁকিতে ফেলছে। এদিকে আন্তর্জাতিকভাবে তালেবান সরকার এখনও বিচ্ছিন্ন। রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। সিন্ধু পানি বন্টন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। চুক্তির বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হুঁশিয়ারির পর পাল্টা কড়া বার্তা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তের সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির বিরোধী দলের অনেক নেতা। সিন্ধু পানি চুক্তি নিয়ে সম্প্রতি কড়া হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের বিরুদ্ধে চুক্তি একতরফা ও অবৈধভাবে স্থগিতের অভিযোগ তুলে তিনি বলেন, পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটা তাদের রেড লাইন। পানির প্রবাহ বা সরবরাহে কোনো ধরনের হস্তক্ষেপ হলে ইসলামাবাদ সরাসরি জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি। তার বক্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানান, ইসলামাবাদের বক্তব্য ভারতের অবস্থান বদলাবে না। তিনি আরো বলেন, আজাদ কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও সীমান্তে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের জবাবদিহি করা উচিত। পাকিস্তানের হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছে ভারতের ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারাও। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ভারত জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেবেন। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেন, প্রয়োজন হলে পাকিস্তানের যে কোনো পদক্ষেপের জবাব দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে। কংগ্রেসের তারিক আনোয়ারও সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার পক্ষে অবস্থান নেন। এদিকে পাকিস্তানের কাশ্মীর সহানুভূতিকে ভণ্ডামি আখ্যা দিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, সিন্ধু পানি চুক্তি কাশ্মীরিদের রক্ত শুষে নিয়েছে। তার দাবি, 6টি নদীর মধ্যে বিয়াস, রাভি ও শতদ্রুর পানি ভারতের জন্য রাখা হলেও ঝিলাম, সিন্ধু ও চেনাব যে নদীগুলো জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেগুলোর পানি পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়েছে। তাই এসব নদীর পানি ব্যবহার, চেনাবে বাঁধ নির্মাণ কিংবা তুলবুল প্রকল্পের মতো নৌ চলাচল অবকাঠামো তৈরিতেও কাশ্মীরকে সীমাবদ্ধতার মুখে পড়তে হয়েছে। তাই চুক্তি স্থগিতই রাখা উচিত বলে মত ওমর আবদুল্লাহর। নাদিব মারজান, সময় সংবাদ। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ভারত। এ উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবস ঘিরে দেশটির রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। লালকেল্লা ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী। এদিন পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডেও অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লির লালকেল্লায় সশস্ত্র বাহিনীর অভিবাদন গ্রহণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়। সেখান থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভাষণে দেশের তরুণ সমাজের ওপর আস্থা রেখে বিনামূল্যে অনলাইন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং ১ কোটি যুবকের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণেরও ঘোষণা দেন নরেন্দ্র মোদী। এছাড়াও দেশীয় উৎপাদন বৃদ্ধি, সেমিকন্ডাক্টর নির্মাণ, জ্বালানি এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহাসিক রেড রোডেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বসু সহ স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানান তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দেখছেন আন্তর্জাতিক সময়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে মালদ্বীপ বিএনপি। অনুষ্ঠানে অংশ নেন মালদ্বীপ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।
স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী মালের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীরা প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানে বিভিন্ন দিক স্মরণ করেন। এ সময় বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবার, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়। ইউক্রেন যুদ্ধের নির্মম ধ্বংসযজ্ঞ ও বেসামরিক মানুষের ওপর হামলার বাস্তব চিত্র তুলে ধরল ফিনল্যান্ড। দেশটির ওউলু শহরে প্রদর্শিত হচ্ছে ইউক্রেনে ভূপাতিত একটি রুশ ড্রোন। তুলে ধরা হয়েছে যুদ্ধের নির্মম চিত্র। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার, উইং স্প্যান 2.5 মিটার আর ওজন 200 কেজি। বহন করতে পারে 50 থেকে 90 কেজি পর্যন্ত বিস্ফোরক ওয়ারহেড। ইরানি প্রযুক্তি এবং নকশার ভিত্তিতে তৈরি রাশিয়ার জেরান ও শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন লক্ষ্যবস্তুকে শনাক্ত করে আঘাত হানার পর বিস্ফোরিত হয় নিজেই। ইউক্রেনের বেসামরিক অবকাঠামো, আবাসিক এলাকাও রেহাই পায়নি এর হামলা থেকে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হওয়া এই ড্রোনটি এখন সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হচ্ছে ফিনল্যান্ডের ওউলু শহরে। ওউলু সিটি ও ইউক্রেনীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। প্রদর্শনীতে ড্রোনের পাশাপাশি তুলে ধরা হয়েছে নিয়মিত বিমান হামলায় ইউক্রেনীয়দের দুর্বিষহ জীবনের চিত্র। উদ্বোধনী দিনে অংশ নেন ফিনল্যান্ডের বিজ্ঞান ও সংস্কৃতি মন্ত্রী মারিলিনা তালভিতিনেন ও ইউক্রেনের সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী তেতিয়ানা ফিলেভস্কার। ভৌগোলিকভাবে 1000 কিলোমিটার দূরে হলেও 1957 সাল থেকে সিস্টার সিটি বন্ধনে আবদ্ধ ফিনল্যান্ডের ওউলু ও ইউক্রেনের ওদেসা শহর। তাই এই আয়োজন শুধু যুদ্ধের নির্মম ধ্বংসযজ্ঞই নয়, বরং দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তি ও ইউক্রেনের প্রতি বৈশ্বিক সংহতির বার্তা আরও জোরালো করার প্রয়াস ফিনল্যান্ডের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ওউলু, ফিনল্যান্ড। চীনের ওহু শহরে ট্রাফিক পুলিশের কাজে সহায়তা করতে যোগ দিয়েছে হিউম্যানইড রোবট। দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের ট্রাফিক ব্যবস্থাপনায় এটি বসানো হয়েছে। রোবটটি সিগন্যালের সঙ্গে যুক্ত থাকায় ট্রাফিক লাইট পরিবর্তনের সঙ্গে নির্দেশনাও দিতে পারে। উচ্চ ক্ষমতার ক্যামেরায় সজ্জিত এই রোবট নির্দিষ্ট এলাকায় স্বয়ংক্রিয়ভাবে টহল দেয়, এমনকি অবৈধভাবে পার্ক করা গাড়ি শনাক্ত করে ছবিও তুলতে পারে। হেলমেট ছাড়া বৈদ্যুতিক স্কুটার চালানো কিংবা লালবাতি অমান্য করলে আরোহীদের তাৎক্ষণিকভাবে কণ্ঠস্বরের মাধ্যমে সতর্ক করে রোবটটি। সংশ্লিষ্টদের আশা 24 ঘন্টা কাজ করতে সক্ষম মানব যন্ত্রটি ব্যস্ত সময় ও বৈরী আবহাওয়ায় মানব ট্রাফিক পুলিশদের কাজের চাপ কমাতে সহায়তা করবে। অবশেষে বার্সেলোনা ছেড়ে দিলেন ফেরান টরেস। আনুষ্ঠানিকভাবে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ফরওয়ার্ড। ফরাসি ক্লাবটির সঙ্গে 2031 সাল পর্যন্ত 5 বছরের চুক্তি সই করেছে টরেস। ট্রান্সফার ফি হিসেবে পিএসজিকে গুনতে হয়েছে 50 মিলিয়ন ইউরো। স্পেন জাতীয় দলের সাবেক কোচ লুইস এনরিকের অধীনে ফের প্যারিসিয়ানদের হয়ে মাঠে নামতে মুখিয়ে ফেরান টরেস। প্যারিস সেন্ট জার্মেইয়ের পৈসি ট্রেনিং গ্রাউন্ডের বাতাসে এখন নতুন শিহরণ। বিশ্বজয়ের নায়ক এখন প্যারিসের মাঠে। ট্রফি জয়ের ক্ষুধা আর ক্লাবকে ইউরোপের চূড়ায় পৌঁছানোর অদম্য বাসনা নিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজির তাঁবুতে ডেরা বেঁধেছেন স্প্যানিশ ফরওয়ার্ড ফেরান টরেস। 2031 সাল পর্যন্ত 6 বছরের চুক্তিতে স্প্যানিশ এই তারকাকে দলে ভিড়িয়েছে প্যারিসিয়ানরা। দলবদলের আর্থিক অঙ্কটা আনুষ্ঠানিকভাবে গোপন রাখা হলেও ফরাসি সংবাদ মাধ্যমের খবর প্রায় 50 মিলিয়ন ইউরো বা $6 কোটি গুনতে হয়েছে পিএসজিকে। ম্যানচেস্টার সিটি এবং বার্সেলোনা ঘুরে প্যারিসে আসা টরেসকে স্বাগত জানাতে ভুল করেননি পিএসজি মাস্টারমাইন্ড এনরিকে। জাতীয় দলের পুরানো শিষ্যকে ক্লাব জার্সিতে পেয়ে দারুণ রোমাঞ্চিত এই স্প্যানিশ কোচ। মাঠে আক্রমণ ভাগের যে কোনো পজিশনে মানিয়ে নেয়ার অসাধারণ ক্ষমতার কারণেই টরেসের উপর পুরো আস্থা রাখছেন তিনি। অবশ্যই আমি খুব খুশি। আমার মনে হয় আমাদের দল আরো শক্তিশালী হলো। ফেরান আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় যাকে আমি খুব ভালোভাবেই চিনি। আমাদের চাহিদা এবং কৌশলের সঙ্গে সে দারুণভাবেই মানানসই, কারণ আক্রমণের যে কোনো পজিশনে খেলার মতো দারুণ দক্ষতা তার রয়েছে।
গেল মৌসুমে বার্সেলোনাকে লা লিগার ট্রফি ধরে রাখার লড়াইয়ে 49 ম্যাচে 21 গোল আর 3 অ্যাসিস্টে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন টরেস। আর বিশ্বকাপ ফাইনালে তার করা গোলটা তো এখনো জ্বলে স্মৃতির মানসপটে। তবে নতুন শহরে পা রেখে কোনো ব্যক্তিগত রেকর্ডের পেছনে ছুটতে চান না তিনি। কঠোর পরিশ্রম আর সতীর্থদের সঙ্গে দলীয় ঐক্য ধরে রেখে ক্লাবকে আরও উঁচুতে নিয়ে যাওয়াই এখন তার একমাত্র ধ্যান জ্ঞান। আমি বলবো আমি একজন কঠোর পরিশ্রমী খেলোয়াড় যে সতীর্থদের জন্য মাঠে দৌড়াতে ভালোবাসে, কারণ শেষ পর্যন্ত আপনি যখন দলের জন্য দৌড়াবেন তারাও আপনাকে সেই সম্মান ফিরিয়ে দেবে। এটি একটি দলগত খেলা, তাই আমি সবার সঙ্গে মিলে কাজ করাটাই বেশি পছন্দ করি। আর এর পাশাপাশি যদি গোল ও অ্যাসিস্ট দিয়ে অবদান রাখতে পারি তবে তো আরো ভালো। মার্কুইনহোস, দেমবেলে আর হাকিমিদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে অনুশীলনে ইতিমধ্যেই ঘাম ঝরাতে শুরু করেছেন টরেস। এনরিকের ক্ষুরোধার কৌশল আর টরেসের গোল করার অদম্য তাড়না, এই দুইয়ের সমন্বয়ে পিএসজিকে এখন কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ দখলে নেওয়া যাবে না, তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে জলপথ। ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না, সাফ জবাব ট্রাম্পের। গাজায় ইয়েলো লাইনে ইসরায়েলি বাহিনীর সহিংসতা, 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। ধ্বংসস্তূপ থেকে পাওয়া গেল 21 জনের মরদেহ। সরঞ্জাম সংকটে ব্যাহত উদ্ধার কাজ। এবং রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, ফ্লেমিঙ্গো মিসাইল ব্যবহার করে অভিযান, দাবি জেলেনস্কির। পাল্টা আক্রমণে কয়েকজন হতাহত। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ কাজল আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।